তোমরা যারা আগামী 24 তারিখে গুচ্ছ ভর্তি পরীক্ষার বি ইউনিটে পরীক্ষা দেবে তাদের জন্য এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এই ভিডিওতে আমি গুচ্ছ ভর্তি পরীক্ষার এ ইউনিটে আসা আইসিটির যে সকল ম্যাথ রিলেটেড প্রশ্নগুলো ছিল সেগুলো একটু বিস্তারিত সমাধান করার চেষ্টা করব, আর পাশাপাশি সেগুলোর বেসিক নিয়েও একটু আলোচনা করার চেষ্টা করব। তো আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। তো যতটুকু আমি বুঝতে পারছি যে তোমরা দেখেছো ইতিমধ্যে যে ম্যাথ আইসিটি পরীক্ষার প্রশ্নটা আসলে কেমন হয়েছে। তো বি ইউনিটের ক্ষেত্রেও প্রশ্নটা প্রায় কাছাকাছি মানেরই হবে। তো প্রথমে আমি যেই ম্যাথটা বা যেই প্রশ্নের সমাধান করব, আমি যেটা আমার কাছে আছে সেটা হচ্ছে যে সি ভাষায় 1/2 প্লাস পাও 8,0 প্লাস 5% 2 প্লাস 10 বলা হয়েছে যে এই সংখ্যাটি বা এই অঙ্কটি পূর্ণ সংখ্যায় এটার মান কত। এখন এই অঙ্কটিতে বা এই প্রশ্নটিতে কিন্তু কয়েকটা বিষয় রয়েছে যেগুলো তোমাদের জানা অত্যন্ত জরুরি আমি মনে করি, কারণ এই টাইপের অঙ্কই কিন্তু তোমাদের বি ইউনিটে এবং সি ইউনিটেও দেওয়া হতে পারে। সেক্ষেত্রে প্রথমে আসো যে এই চিহ্নটা, যে এই বাই যে চিহ্নটা বা অবলিক চিহ্নটা বা স্ল্যাশের মতো যে চিহ্নটা, এই চিহ্নটা দ্বারা আসলে কি বোঝায়? এই চিহ্নটা দ্বারা বোঝায় হচ্ছে ভাগফল। এরপরে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে পাও। পাও দিয়ে আসলে কি বোঝায়? পাও দিয়ে বোঝায় হচ্ছে পাওয়ার। আর এখানে পার্সেন্ট, এই পার্সেন্ট দিয়ে কি বোঝায়? পার্সেন্ট দিয়ে বোঝায় হচ্ছে ভাগশেষ। তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করো, একটু মনোযোগ দিয়ে দেখলে আশা করি পুরো বিষয়টা বুঝতে পারবে। তো প্রথমত জানা উচিত যে এই চিহ্নগুলো দিয়ে আসলে কি বোঝায়। এখন আসো যে এই চিহ্নগুলোর কাজ কিভাবে সম্পন্ন হয়ে থাকে। যেমন ধরো ভাগফলটা কিভাবে নির্ণয় করতে পারি। যেমন ধরো যে আমরা 2 দিয়ে আমরা 5কে ভাগ করতে চাই, সেক্ষেত্রে আমাদের কি করা উচিত? 2 দ্বিগুণে 4 বার যায়, এরপরে কি থাকে? আমাদের ভাগশেষ থাকে কত? 1। এখন যখন কোনো সংখ্যার মধ্যে কোনো একটা অঙ্কের মধ্যে যে এই চিহ্নটা দেওয়া থাকবে, এই স্ল্যাশ চিহ্নটা দেওয়া থাকবে, তখন কি আমাদের শুধু ভাগফলটা নিয়ে কাজ করতে হবে, তখন আমাদের কি ভাগফলের মানটা বের করতে হবে। সুতরাং এই যে আমরা 2 দিয়ে 5কে ভাগ করলাম, সেক্ষেত্রে আমাদের ভাগফল হচ্ছে 2। সুতরাং আমাদের রেজাল্ট হবে শুধুমাত্র 2। পরবর্তীতে দেখো যে পার্সেন্ট চিহ্নটা রয়েছে, পার্সেন্ট চিহ্নটার কাজ হচ্ছে ভাগশেষ। এই যে আমরা 5কে ভাগ দিলাম, দেওয়ার পরে আমাদেরকে একটা ভাগশেষ থাকলো, এটাই হচ্ছে পার্সেন্টের রেজাল্ট। তো এই গেল দুইটা বিষয়। আর আরেকটা যে বিষয় রয়েছে সেটা হচ্ছে পাও, যাকে বলা হয় হচ্ছে পাওয়ার। পাওয়ারটা কিভাবে কাজ করে? পাও দিয়ে বোঝানো হয়, পাও যদি ধরো এরকম থাকে, পাওয়ার ভিতরে যে ব্র্যাকেটের ভিতরে যে দুইটা সংখ্যা থাকে, সেক্ষেত্রে প্রথম সংখ্যাটিকে বোঝানো হয় হচ্ছে বেস বা ভিত্তি, আর দ্বিতীয় সংখ্যাটি থেকে বোঝানো হয় হচ্ছে সূচক বা পাওয়ার। এখন আসো আমরা একটু বিস্তারিত দেখি, অঙ্কটা সমাধান করি এটার উপরে ভিত্তি করে। প্রথমে আছে 1/2, অর্থাৎ 1কে 2 দ্বারা ভাগ করতে হবে। এখন দেখো একটা বিষয় তোমরা মনে রাখবে, যদি কোনো সংখ্যাকে ভাগ করা না যায় বা দশমিক আসে, সেক্ষেত্রে আমাদেরকে ভাগফল সরাসরি 0 বসাতে হবে। যেমন এখানে 2 দিয়ে আমরা যদি 1কে ভাগ করার চেষ্টা করি, এটা কিন্তু ভাগ করা সম্ভব না। তো প্রথমে আমাদেরকে কিন্তু 0 বসাতে হবে। সেক্ষেত্রে যে সহজ ভাষায় বুঝে নাও যে যদি ছোট সংখ্যাকে বড় সংখ্যা দিয়ে ভাগ করতে হয়, অর্থাৎ ভাগ করা না যায়, সেক্ষেত্রে রেজাল্ট সরাসরি 0 হবে। আমরা আর বেশি জটিলের দিকে যাব না। তো আমরা এখানে রেজাল্ট বসালাম হচ্ছে 0, কারণ আমাদের এখানে শুধুমাত্র ভাগফলের কাজ, তো 0 বসালাম। এরপরে দেখো পাও 8,0। আমরা কি শিখেছিলাম? যে পাও এর ভিতরে যে ব্র্যাকেটের ভিতরে যে প্রথম সংখ্যাটা থাকে সেটা হচ্ছে ভিত্তি, আর পরের সংখ্যাটা হচ্ছে সূচক। অর্থাৎ কোনো সংখ্যা পাও দেওয়া থাকলে এরপরে যদি 80 থাকে, সেক্ষেত্রে আমাদের সংখ্যাটা কি হবে? প্রথম সংখ্যাটা যেহেতু ভিত্তি, তো আমরা ভিত্তিটা বসালাম। এরপরে যেহেতু পরের সংখ্যাটা সূচক, তার মানে সূচক বা পাওয়ার হচ্ছে কি বসে? উপরে বসে। তো আমাদের সংখ্যাটা হওয়া উচিত এরকম 8⁻0। এরপরে আসো কি আছে? 5% 2। আমরা কিন্তু শিখেছি যে পার্সেন্ট চিহ্ন থাকা মানে হচ্ছে ভাগশেষের মানটা জানতে চেয়েছে, আমাদেরকে কিন্তু ভাগফল চাইনি। এখন 2 দিয়ে যদি আমরা 5কে ভাগ করি, সেক্ষেত্রে আমাদের ভাগশেষ থাকে হচ্ছে 1। তো আমরা শুধু এই পার্সেন্ট থাকার কারণে আমরা শুধু এই 1টাকেই নিব। তো আমরা এই 5% 2 এর মান বসালাম 1। এরপর আছে আমাদের 10।
এখন আসলে আমরা এটা সরলীকরণ করি বা আমরা সমাধান করার চেষ্টা করি। 0 8 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। কী কারণে? তোমরা ক্লাস 9-10-এ পড়ে এসেছো যে a টু দি পাওয়ার 0 সূচক এবং লগারিদমের চ্যাপ্টারটাতে a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। সেই সূত্র অনুসারে পৃথিবীর যে কোনো সংখ্যার উপরে যদি তুমি 0 বসাও, পূর্ণ সংখ্যার উপরে 0 বসাও, সেক্ষেত্রে তোমার ফলাফল হবে 1। তো 8 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। এরপর আমরা বাকি সংখ্যাগুলো বসিয়ে দিই। তো সবগুলো সংখ্যা যদি যোগ করি সেক্ষেত্রে আমাদের উত্তর হবে 12 বা 12। তো তার মানে আমাদের এই যে সমীকরণ বা এই যে ম্যাথটা দেওয়া আছে, এটার রেজাল্ট হবে সি ভাষায় যদি আমরা এটা পূর্ণ সংখ্যায় কনভার্ট করতে চাই, তাহলে আমাদের রেজাল্ট হবে 12 বা 12। আচ্ছা, এরপর আসো আমরা পরবর্তীতে আরেকটা সি প্রোগ্রামের একটা অঙ্ক দেখি। সেটা হচ্ছে তোমরা দেখবে যে এরকম আছে, ফর, তারপর আছে হচ্ছে i ইকুয়াল টু 2। এটা যদিও পরীক্ষার খাতা প্রশ্নের মধ্যে এক লাইনে করা আছে, আমি একটু ভেঙে ভেঙে করানোর চেষ্টা করছি। i লেস দেন অর ইকুয়াল 5, এরপর আছে হচ্ছে i প্লাস প্লাস, আমি প্রশ্নটা তুলে নিচ্ছি। আচ্ছা, এরপর আছে ইফ i ইকুয়াল টু 3, তারপর আছে printf ওয়েলকাম টু ইউনিভার্সিটি। আচ্ছা, ওয়েলকাম টু ইউনিভার্সিটি। তো এই হচ্ছে প্রশ্নটা। এখন এই প্রশ্নের মধ্যে কিন্তু কয়েকটা বিষয় আছে যেটা বুঝতে হবে। তো প্রথমত সহজ ভাষায় বুঝে নাও, এটা হচ্ছে একটা লুপের একটা অঙ্ক, একটা প্রোগ্রাম। এই পুরো প্রোগ্রামটাতে যে প্রথম লাইনটা আছে, তোমাদেরকে এই জিনিসটা সমাধান করতে হলে কয়েকটা কাজ করতে হবে। প্রথমত ধারা নির্ণয় করতে হবে প্রথম লাইন থেকে। দ্বিতীয়ত দেখতে হবে যে স্টেটমেন্টটা কি আছে। তো আমরা প্রথমে ধারাটা নির্ণয় করি যে ফরের ভিতরে যে জিনিসটা দেওয়া আছে যে প্রথম সংখ্যা হবে 2 এবং এর মানটা হবে 5-এর সমান অথবা ছোট, এবং i প্লাস প্লাস এই জিনিসটা মানে বোঝায় হচ্ছে প্রতিবার 1 করে যোগ হবে। তো সেখান থেকে আমরা প্রথমে ধারাটা নির্ণয় করার চেষ্টা করি। তাহলে আমাদের সংখ্যাগুলো ধারাটা হবে এরকম 2, তারপর 3, 4, 5, এভাবে কি প্রত্যেকটা সংখ্যার সাথে প্রতিবার 1 করে যোগ হবে, আর আমাদের শেষ সংখ্যাটা কি 5 পর্যন্ত হতে পারবে। তো এই হচ্ছে আমাদের ধারাটা। এখন আমাদেরকে কি পরবর্তীতে দেখো একটা কন্ডিশন দেওয়া আছে। কি কন্ডিশন? ইফের মধ্যে দেওয়া আছে যে i ইকুয়াল টু 3। এখন কথা হচ্ছে যে আমাদের যেই এখানে যে কন্ডিশনটা দেওয়া আছে, এই কন্ডিশনের অধীনে যে স্টেটমেন্টটা দেওয়া আছে যে printf ওয়েলকাম টু ইউনিভার্সিটি, অর্থাৎ এই ওয়েলকাম টু ইউনিভার্সিটিটা প্রিন্ট করবে বা printf ফাংশনটা কাজ করবে যখন এই কন্ডিশনটার মান সত্য হবে, এখন কন্ডিশনটা কখন সত্য হবে? যদি কন্ডিশনটা অর্থাৎ i এর মান যদি 3 হয়, সেক্ষেত্রে কি এই কন্ডিশনটা সত্য হবে। এখন এই যে আমরা 4টা সংখ্যা পেলাম ধারার মধ্যে, এর মধ্যে কি 3 আছে না? তো আমাদের শুধুমাত্র এই 3 যখন থাকবে তখন কি এই লুপ বা কন্ডিশনটার মান কি সত্য হবে, এবং কন্ডিশনটা যখন সত্য হবে তখন কি এই প্রিন্টএফটা এক্সিকিউট করা যাবে। তো সুতরাং আমাদের যদি এই 3 থাকে, 3 কি একবার আছে, এই 3 সংখ্যাটা যদি একবার থাকে তার মানে হচ্ছে ইফের মান সত্য, সেক্ষেত্রে আমাদের এই প্রিন্টএফটাকে এক্সিকিউট করবে। তার মানে কি একবার 3 থাকার কারণে কি একবারই এই প্রিন্টএফটা এক্সিকিউট করা সম্ভব হবে। তোমাদের প্রশ্নে আছে যে এই ফাংশনে বা এই প্রোগ্রামে কি হয়, প্রিন্টএফটা কয়বার এক্সিকিউট করবে। তো তোমাদের উত্তর হবে যে 1 বা একবার এক্সিকিউট করবে। এখন ধরো যদি তোমাদেরকে এই শর্তটা বা কন্ডিশনটা দেওয়া না থাকতো, ইফের কন্ডিশনটা যদি দেওয়া না থাকতো, সেক্ষেত্রে কি হতো, আমরা কিন্তু শুধু ধারা নিয়ে কাজ করতাম। ধারা নিয়ে কাজ করলে কি আমাদের এখানে 4টা সংখ্যা থাকতো, এই 4টা সংখ্যার কিন্তু প্রত্যেকবার প্রিন্ট করতে হতো, অর্থাৎ এই 4 বার এক্সিকিউট করতে হতো। যদি তোমাদের কন্ডিশনটা দেওয়া না থাকতো তাহলে তোমাদের রেজাল্ট হতো যে প্রিন্টএফ 4 বার এক্সিকিউট করতে পারবে। তো এই হচ্ছে বিষয়টা। এখন আসো আরেকটা অঙ্কে যাই, সেটা হচ্ছে যে একটা লজিক গেট থেকে একটা অঙ্ক আছে, লজিক মানে সমীকরণ থেকে এ বি বার ইন্টু এ প্লাস বি। দেখো
এর মধ্যে কি আছে, প্রথমে এ বি বার আছে। তো এখানে আমরা ডি মর্গানের সূত্রটা অ্যাপ্লাই করব। ডি মর্গানের দুইটা সূত্রের কথা কি তোমাদের মনে আছে? সূত্র দুইটা এরকম, যে সমীকরণ দুইটা এরকম, এ প্লাস বি বার ইকুয়াল টু এ বার অ্যান্ড বি বার। দ্বিতীয় সূত্রটা কি ছিল, যে এ অ্যান্ড বি বার ইকুয়াল টু এ বার প্লাস বি বার। এখন আমরা সমাধান করার চেষ্টা করি। এ অ্যান্ড বি বার আছে, তো তার পরিবর্তে আমরা লিখব এ বার প্লাস বি বার। এ বার প্লাস বি বার লিখলাম, এখানে গুণ আকারে আছে এ প্লাস বি। এখন বুলিয়ান অ্যালজেব্রা অনুযায়ী কি করতে হবে, আমাদের গুণ করতে হবে। কিভাবে গুণ যাবে, এ বার ইন্টু এ প্লাস এ বার ইন্টু বি প্লাস এ বি বার প্লাস বি বি বার। এখন তোমরা যদি বুলিয়ানের উপপাদ্য সম্পর্কে জানো, সেক্ষেত্রে তোমরা জেনে থাকবে যে এ ইন্টু এ বার ইকুয়াল টু 0। ঠিক আছে, তো এই জিনিসটা জানার উচিত তোমাদের। তো এ ইন্টু এ বার আছে, তো আমরা রেজাল্ট লিখলাম 0। এরপরে এ বার প্লাস বি, এ বার ইন্টু বি ঠিক থাকলো, এ অ্যান্ড বি বার এটাও ঠিক থাকলো। এরপরে দেখো বি ইন্টু বি বার, এটাও কিন্তু ঠিক একই রকম এ ইন্টু এ বারের মতো, সুতরাং এটার রেজাল্টও 0। তো আমাদের হাতে থাকলো শুধু এ বার বি প্লাস এ বি বার। এখন এক্স অর গেটের যে সমীকরণ আছে, সেখান থেকে আমরা জানতে পারি যে এ বার বি প্লাস এ বি বার ইকুয়াল টু কত, এ এক্সর বি। এটা আমরা জানতে পারি। আরও একটা সমীকরণ আছে, সেটা হচ্ছে এক্স নরের। এই দুইটা জিনিস তোমরা একটু ভালোভাবে মাথায় রাখবে। সেটা হচ্ছে যে এ বি প্লাস এ বি ডাবল বার ইকুয়াল টু এ এক্সর বি বার। তো যাই হোক, এই সূত্রটা তোমরা দেখো যে এ বার বি প্লাস এ বি বার যদি এরকম থাকে, সেক্ষেত্রে আমরা এটা লিখতে পারি এ এক্সর বি। তো সেক্ষেত্রে আমরা এখানে লিখব এ এক্সর বি, আর এটাই হচ্ছে তোমাদের উত্তর। তো এই হচ্ছে গেল আরেকটা ম্যাথ। এখন আমরা দেখি আরেকটা কি আছে, অন্যান্য ম্যাথ। এখানে একটা নাম্বার সিস্টেম থেকে একটা অঙ্ক আছে। নাম্বার সিস্টেম থেকে যেটা অঙ্ক আছে, যে 4টা এখানে সংখ্যা আছে, যে 4টা সংখ্যার মধ্যে কোন সংখ্যাটা সবচেয়ে বড়। এখন আমরা সংখ্যাগুলো একটু দেখি। দেখো, প্রথম সংখ্যাটা আছে 1 1 2 3 4 5, 5টা 0 0 0 0 0 0, 5টা 0, এটা আছে বাইনারিতে। 2 নাম্বার যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে যে 32, এটার বেস হচ্ছে 10। তৃতীয় সংখ্যাটা হচ্ছে 40, এটার বেস হচ্ছে 8। আর 4 নাম্বার যে সংখ্যাটা আছে, চতুর্থ সংখ্যাটা আছে 24, যার বেস হচ্ছে 16। এখন তোমাদেরকে আমি বলি, যখন তুলনা করতে বলবে, যেহেতু এখানে তুলনা করে বের করতে হবে যে কোন সংখ্যাটা বড়, সেক্ষেত্রে তোমাদের প্রথম কাজ হবে সবগুলো সংখ্যাকে যে কোনো একটা পদ্ধতিতে বা একটা বেসে নিয়ে যাওয়া। অর্থাৎ তুমি চাইলে দশমিকে নিতে পারো সবগুলো সংখ্যাকে। আমরা সুবিধার্থে, অঙ্ক করার সুবিধার্থে সবগুলো সংখ্যাকে দশমিকে নেওয়ার চেষ্টা করব। সেক্ষেত্রে দেখো যে এখানে কি একটা সংখ্যা কিন্তু অলরেডি দশমিকে দেওয়া আছে 32, তো এটাকে আর আমরা দশমিকে নিব না, বাকি সংখ্যাগুলোকে আমরা দশমিকে নেওয়ার চেষ্টা করব। দেখো 0 0 0 0 0 1, এই সংখ্যাটাকে যদি আমরা দশমিকে নিই, সেক্ষেত্রে আমাদের মান কি হবে, আমরা যদি ওই যে 84 আমরা যদি কোড হিসেবে বসানোর চেষ্টা করি, 1 2 4 8 16 32, তার মানে কি আমরা একের মানটা গ্রহণ করব, সুতরাং এটার রেজাল্ট হবে কি 32। এটা যদি দশমিকে কনভার্ট করি, আমাদের রেজাল্ট হবে 32। এটা কিন্তু অনেকভাবেই এটাকে দশমিক থেকে কিন্তু বাইনারি থেকে কিন্তু দশমিকে নেওয়া যায়। তো আমরা এই পদ্ধতিতে নিলাম, আমাদের রেজাল্ট বের হলো 32। এরপর আছে হচ্ছে 40, এটা কি অক্টালে আছে, এই সংখ্যাটাকে আমাদেরকে ডেসিমেলে নিতে হবে। তো 40কে যদি আমরা ডেসিমেলে নিতে চাই, সেক্ষেত্রে কি করতে হবে, 40 0কে আমরা গুণ দিব বেস দিয়ে, 8 বেস দিয়ে গুণ দিলাম, 8 দিয়ে গুণ দিলাম। এরপর 4কেও আমরা 8 দিয়ে গুণ দিব। গুণ দেওয়ার পরে আমরা পাওয়ার দেওয়ার চেষ্টা করব 0 1 এভাবে। এখন দেখো এখানে 0 আছে, তার মানে এটার রেজাল্ট হচ্ছে 0। আর 4 8 গুণ করলে হয় 32। টোটাল আমাদের কত, 32। সুতরাং 40 এই 8 অক্টালের যে সংখ্যাটা আছে, এটাকে যদি কনভার্ট করি আমরা ডেসিমেলে, সেক্ষেত্রে আমাদের রেজাল্ট হবে 32 10। এরপর বাকি থাকলো কি 24, এটার বেস কত 16। 24কে যদি আমরা হেক্সাডেসিমেলে আছে, এটাকে যদি আমরা ডেসিমেলে নিতে চাই, তাহলে 4 × 16 টু দি পাওয়ার 0, 2 × 16 টু দি পাওয়ার 1। তাহলে আমাদের রেজাল্ট কী বের হয়, এখানে 16 টু দি পাওয়ার 0 = 1, তার মানে এখানে গুণফল 4 আর 16 দ্বিগুণে 32। এখন 32 আর 4 যোগ করলে হয় 36। সুতরাং 24 16 এটার ডেসিমেল করলে হয়
36। এখন দেখতে পাচ্ছ তোমরা ইজিলি যে এখানে এটা আছে 32, এটা 32, এটা 32, তার মানে আমাদের উত্তর হবে 24 যার বেস হবে 16। এটাই হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা। পরবর্তীতে যে সংখ্যাটা আছে তোমরা দেখতে পাচ্ছ যে 1f এর সাথে যদি 1f এটা আছে হেক্সাডেসিমেলে, এই সংখ্যার সাথে যদি 1 যোগ করা হয় সেক্ষেত্রে যোগফল কত হবে, এটা হচ্ছে প্রশ্ন। এখন আমি কিন্তু তোমাদেরকে অলরেডি আমার একটা ভিডিওতে এই সিস্টেমটা তোমাদেরকে শিখিয়ে দিয়েছি, অঙ্কটা করার পদ্ধতিটা। তো আবার করছি, দেখো যে 1f এটাকে যদি আমরা বাইনারিতে নিই সেক্ষেত্রে আমাদের রেজাল্ট কি হবে 0001, আর এফকে যদি আমরা বাইনারিতে নিই সেক্ষেত্রে হবে 111। অর্থাৎ আমরা এটাকে প্রথমে দশমিকে নিব, যেহেতু এটা হেক্সাডেসিমেলে আছে প্রথমে আমরা দশমিকে নিব। তো দশমিকে নেই, দশমিকে নেওয়ার পরে দেখো আমাদের রেজাল্টটা কি হয় 1 2 4 8 16। সবগুলো সংখ্যা যদি যোগ করি তাহলে আমাদের রেজাল্ট হবে কত 16 আর 4 যোগ করলে হয় 20, 20 আর 8 28, 28 আর 2 কত 30 আর 1 31। তার মানে 1f-কে যদি আমরা ডেসিমেলে নেই তাহলে আমাদের রেজাল্ট হবে 31। এখন আমাদের বলেছে যে প্রশ্নে বলা হয়েছে যে 1 যোগ করতে হবে। এখন আমরা এই ডেসিমেল সংখ্যার সাথে 1 যোগ করব। ডেসিমেল সংখ্যার সাথে যদি আমরা এই 31-এর সাথে যদি আমরা 1 যোগ করি সেক্ষেত্রে আমাদের রেজাল্ট হবে 32। তো 32-এ অর্থাৎ যে আমরা যে ডেসিমেলে যে ফলাফলটা পেলাম 32, এটাকে আমরা পুনরায় আবার হেক্সাডেসিমেলে আনার চেষ্টা করব। হেক্সাডেসিমেলে কিভাবে আনবো, আমরা এই 32-কে আমরা অলরেডি জানি যে কিভাবে যে কোনো সংখ্যাকে রূপান্তর করা যায় ডেসিমেল থেকে অন্য সংখ্যাতে, অন্য সংখ্যা পদ্ধতিতে। আমরা প্রথমে কি করব, এটাকে যদি আমরা হেক্সাডেসিমেলে করতে চাই, হেক্সাডেসিমেলের বেস হচ্ছে 16, এই 16 দিয়ে ভাগ করব প্রথমে। তো 32-কে যদি 16 দিয়ে ভাগ করি আমাদের রেজাল্ট কত 16 দ্বিগুণে 32, সেক্ষেত্রে ভাগশেষ থাকবে 0। এরপরে আবার আমরা 16 দিয়ে ভাগ দিব, এক্ষেত্রে যেহেতু ছোট সংখ্যা আমরা 0 নিব, 0 নেওয়ার ক্ষেত্রে নিলে আমাদেরকে ভাগশেষ থাকবে 2। অর্থাৎ আমরা নিচের থেকে উপরের দিকে যদি যাই লিস্ট সিগনিফিক্যান্ট বিট এবং মোস্ট সিগনিফিক্যান্ট বিট আমরা যদি এইভাবে যাই সেক্ষেত্রে আমরা দেখব যে আমাদের রেজাল্ট বের হবে কি 20। অর্থাৎ এটা কি 16-তে আমরা এই 32-কে কনভার্ট করলে আমরা পাবো হচ্ছে 20। তো আমাদের উত্তর হবে এখানে 20 অর্থাৎ 20 হেক্সাডেসিমেলে 20। এটি হবে 1f এর পরবর্তী সংখ্যা। এরপরে আরও একটা ম্যাথ আমরা দেখতে পাচ্ছি, এটা আছে হচ্ছে HTML থেকে। HTML থেকে যেই বিষয়টা আছে একটু দেখি। একটা কোড দেওয়া আছে, প্রথমে একটা প্যারাগ্রাফ ট্যাগ আছে p ট্যাগ, এরপরে আছে ch একটা ফর্মুলা লেখা হয়েছে, এরপরে সাব ট্যাগ আছে sub সাব, এরপরে আছে 3, এরপরে সাব ক্লোজ করলাম, এরপরে আছে আবার ch, তারপরে আছে হচ্ছে p ট্যাগ ক্লোজ। এখন এখানে দুইটা ট্যাগ আছে, তার মধ্যে একটা হচ্ছে সাব ট্যাগ, দুইটা ট্যাগ না একটা ট্যাগে আছে, সেটা হচ্ছে সাব ট্যাগ। সাব ট্যাগের কাজ কি, সাব ট্যাগের পুনরূপ হচ্ছে সাবস্ক্রিপ্ট, আর আরেকটা ট্যাগ আছে সেটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট। তো তোমরা যেহেতু HTML আগে করেছো তোমরা অবশ্যই জানো সাবস্ক্রিপ্ট আর সুপারস্ক্রিপ্টের কাজ কি। সাবস্ক্রিপ্টের কাজ হচ্ছে যখন আমরা কোনো একটা সংখ্যার নিচে কোনো একটা সংখ্যা লিখতে যাব, কোনো একটা ক্যালকুলেশন, ধরো H2O লিখলাম, এখানে H এর নিচে কিন্তু আমাদের এই সংখ্যাটা লিখতে হলো, তো এটা লেখার জন্য আমরা কি করতে পারি, এই সাবস্ক্রিপ্ট ট্যাগটা ইউজ করি। আবার যখন ধরো কোনো একটা পাওয়ার লিখতে যাই, যেমন ধরো ও এর উপরে আমরা 2 লিখলাম কথার কথা, এখন যে এই পাওয়ার বা সূচকটা ব্যবহার করব, এই সূচকের ক্ষেত্রে আমরা ব্যবহার করব সুপারস্ক্রিপ্ট। যেহেতু সুপারস্ক্রিপ্ট ট্যাগের কাজ নেই তো আমরা এটা নিয়ে আর আলোচনা করলাম না, তো আমরা সাবস্ক্রিপ্ট ট্যাগটারই আলোচনা করি। সেক্ষেত্রে দেখো যে এখানে আছে ch ঠিকঠাক থাকলো, এরপর সাবস্ক্রিপ্ট ট্যাগের ভিতরে আছে হচ্ছে আমাদের 3, তার মানে এই 3টা চলে যাবে নিচে, এরপর আবার আছে ch, এটা কোনো ট্যাগের মধ্যে নাই, তার মানে আমাদের রেজাল্টটা হবে ch এবং 3টা কি নিচে থাকবে, এটা হবে সঠিক উত্তর। তো এই হচ্ছে আমাদের আইসিটি পরীক্ষায় আসা কিছু ম্যাথ। এই টাইপের ম্যাথগুলো কি বি ইউনিট এবং সি ইউনিটে থাকতে পারে, তো তোমরা এই বিষয়গুলো আরেকটু গুরুত্ব সহকারে পড়ার চেষ্টা করবে। আর আমি যেই সাজেশনটা তোমাদেরকে বিগত ভিডিওতে দিয়েছি, একটা পিডিএফও শেয়ার করেছি, সেই পিডিএফটা তোমরা পড়ার চেষ্টা করবে। তো এই ছিল আজকের ভিডিও, পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো।